হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা পড়ব হচ্ছে থমাস হার্ডির লেখা একটা নভেল। থমাস হার্ডির এটা 6 নম্বর পাবলিশড নভেল, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টারে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি এমএতেও সম্ভবত আছে যদি আমি খুব ভুল না করি। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ কিন্তু মোরললেস সব ইউনিভার্সিটি সিলেবাসই কোনো না কোনো সিলেবাসে মানে কোনো না কোনো সেমেস্টারের মধ্যে ইনক্লুডেড আছে। খুব বিখ্যাত নভেল, হার্ডির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস নভেল এভার রিটেন বাই থমাস হার্ডি। 19th সেঞ্চুরির নভেল, থমাস হার্ডি 19th সেঞ্চুরির সেকেন্ড পার্টে লিখতেন। তো সেক্ষেত্রে ধরতে গেলে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ থেকে আমরা মোটামুটি একটা 19th সেঞ্চুরির পিকচার অফ সোসাইটিটাও পাবো। তো পুরো গল্পটা, ওভারঅল স্টোরি লাইনটা যেটা আছে, আমি বাংলায় তোমাদেরকে গল্পটা বলে দিচ্ছি, সিলেবাসে যাদের আছে গল্পটা বুঝে নাও, নিজের ভাষাতেই লিখতে পারবে। খুব ভালো গল্প, মন ছুঁয়ে যাওয়া গল্প, একটা টাচিনেস যেটাকে বলে সেটা আছে গল্পটার মধ্যে। চলো শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে গাই ফক্স নাইট থেকে। গাই ফক্স নাইট হচ্ছে ইংল্যান্ডে 5ই নভেম্বরটাকে গাই ফক্স নাইট বলা হয়, যেদিন গাই ফক্সের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেদিনটাকে সেলিব্রেট করে। তো গাই ফক্স নাইট থেকে শুরু হচ্ছে। সেখানে মেন ক্যারেক্টার এখানে হচ্ছে 6 জন মেন ক্যারেক্টার, বাকি আশেপাশে অনেক ক্যারেক্টার আছে যেরকম কোনো ফিল্মে বা ওয়েব সিরিজে থাকে, কিন্তু মেন গল্পের মধ্যে তারা আসে না, তারা এই সাব প্লটে থাকে। তো মেন ক্যারেক্টার কে? প্রথমে হচ্ছে 3 জন পুরুষ, 2 জন নায়িকা আর একজন পুরুষের মা, নায়কের মা। এই হচ্ছে 6টা ক্যারেক্টার। 3 জন পুরুষের বর্ণনা আগে দিয়ে দিই। ক্লিম ইওব্রাইট যে হচ্ছে গল্পের নায়ক। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, নেটিভ মানে হচ্ছে স্বদেশীয়, সেই স্বদেশীয় নেটিভটাকে এই ক্লিম ইওব্রাইট, যে বাইরে থেকে প্যারিস থেকে আসছে নিজের একডন হিথ হচ্ছে এখানকার গল্পে ব্যাকগ্রাউন্ড সেটিং, মানে যেখানে পুরো গ্রামটা, যেখানে ঘটনাগুলো ঘটছে। তো ক্লিম ইওব্রাইট হচ্ছে প্যারিস থেকে এসছে একডন হিথে, সে প্যারিসে হীরের কাজ করতো, ফিরত এসছে। এ হচ্ছে নেটিভ যে ফিরেছে। তার মা মিসেস ইওব্রাইট, গল্পের দ্বিতীয় ক্যারেক্টার, ভালো মহিলা, খুব বিয়োগান্তক পরিণতি হবে কিন্তু খুব ভালো মহিলা। মিসেস ইওব্রাইট, নামগুলো খেয়াল রাখবে। ক্লিমের মা, ক্লিমের দূর সম্পর্কের বোন হচ্ছে থমাসিন কিন্তু গল্পের অন্যতম নায়িকা। আচ্ছা, নেক্সট ক্যারেক্টার হচ্ছে ক্লিমের বউ, গল্পের আরেকজন নায়িকা ইউস্টেশিয়া ভি কে কেন্দ্র করে পুরো গল্পটা আবর্তিত হচ্ছে। এখানে 3 জন নারীর পরিচয় আমরা পেয়ে গেছি। মিসেস ইওব্রাইট, ক্লিমের মা, ক্লিমের বউ, ইউস্টেশিয়া ভি, ক্লিমের দূর সম্পর্কের বোন থমাসিন। 3টে নারী পেয়েছি, একজন পুরুষ পেয়েছি। আর একজন পুরুষকে থমাসিনের বর উইলডেভ ডেমন, থমাসিনের বর। 3 নম্বর পুরুষকে ডিগোরি ভেন। তাহলে 3টে পুরুষ, 3টে নারী মেন চরিত্র। এবার ঘটনাগুলো এদেরকে কেন্দ্র করে হচ্ছে। ঘটনাটা শুরু হচ্ছে গাই ফক্স নাইটে, অর্থাৎ 5ই নভেম্বর রাতে। কি হচ্ছে ঘটনাটা? থমাসিনের সঙ্গে উইলডেভের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যারেজ লাইসেন্স তখনও অবধি সংগ্রহ করতে না পারার জন্য, আগে ম্যারেজ লাইসেন্স লাগতো, বিয়ে করার জন্য আগে লাইসেন্স কালেক্ট করতে হতো। সেদিন লাইসেন্স না পাওয়ার জন্য উইলডেভ বিয়ে করতে পারেনি থমাসিনকে। থমাসিন বিফল মনোরথ হয়ে, ব্যর্থ হয়ে ফেরত আসছে। প্রথম সিনে আমরা দেখতে পাই ডিগোরিভেনের একটা এক্কা গাড়ি ছিল, সে এক্কা গাড়ি করে। ডিগোরিভেন পেশায় ছিল রেডেলম্যান মানে হচ্ছে যে মাটির ব্যবসা করে, রং মাটির ব্যবসা, আর কি রঙের ব্যবসা বলতে পারি। তো এই পশুদের, শিপ মানে হচ্ছে ভেড়াদের রং করা হতো আগে, চাষিরা চেনার জন্য, মানে মেষ পালকরা করতেন। সেই রংটা বিক্রি করে ডিগোরিভেন। খুব সাদাসিধা ক্যারেক্টার, মনে মনে থমাসিনকে ভালোবাসে। থমাসিনকে 2 বছর আগে প্রপোজও করেছিল, থমাসিন না বলে দিয়েছে এক কথায়। সেই থমাসিনকেই খালি গাড়ি নিয়ে আসছিল, দেখা হয়ে যায়, বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য। সম্পর্ক বিশেষ কিছু নেই, এলাকার লোক, এইটুখানি। প্রথম সিনে আসছে থমাসিনের মন খারাপ, সে তার পিসি বাড়ি আসছে। পিসি মানে হচ্ছে ক্লিমের মা, মিসেস ইওব্রাইটের কাছে পিসি হয় সম্পর্কে তার। তো এখানে শুরু হচ্ছে গল্পটা। তাহলে ডিগোরি ভেন কোনো আলাদা করে হিরোর যে তার পরিচয়টা আমি দিলাম, সেটা একদম শেষে আসবে। এছাড়া ডিগোরিভেনের এখানে আর কোনো রোল হচ্ছে না। এবার উইলডেভ ডেমন কিন্তু বিয়েটা করলো না থমাসিনকে। আর সেদিন রাতেই উইলডেভ ডেমন, মানে এদিকে থমাসিনের সঙ্গে বিয়ের কথা, লাইসেন্স পায়নি বলে বিয়ে করেনি বলছে। এবং সেদিন সন্ধেবেলাতেই, মানে গাই ফক্স নাইটেই, উইলডেভ ইউস্টেশিয়া ভিকে প্রপোজাল দিল তার সঙ্গে পালাবে কিনা, তাকে পালিয়ে বিয়ে করবে কিনা। এবং ইউস্টেশিয়া ভি সম্পর্কে একটু বলে রাখি, ওই এন্টায়ার যে একডন হিথ এলাকাটা, গ্রামটা, সেখানকার সব থেকে সুন্দরী নারী হচ্ছে ইউস্টেশিয়া ভি। তার সমস্যাটা হচ্ছে সেই গ্রামে থাকতে চায় না, সেই গ্রাম থেকে বেরোতে চায়, কিন্তু তার নিজস্ব এরকম কোনো রসদ নেই যেটা দিয়ে সে বেরোতে পারে। যেটা আছে তার হচ্ছে অসাধারণ রূপ আছে আর অ্যাম্বিশন আছে। অ্যাম্বিশাস মেয়ে একজন, খুব রূপসী। মুশকিলটা হচ্ছে ওখানে এরকম কোনো পুরুষ নেই যে ওকে নিয়ে মোটামুটি প্যারিসের জীবন বা একটা শহুরে জীবন দেবে, যেটাও চায়। তাদের মধ্যে মন্দের ভালো,
সেটা হচ্ছে উইলডেভ ডেমন, যে থমাসিনের সঙ্গে যার বিয়ের কথা চলছে। উইলডেভের সঙ্গে বছরখানেক আগের থেকে একটা সম্পর্ক গ্রো করেছে, কারণ ওই এলাকা আর কেউ নেই সম্পর্ক করার মতো। উইলডেভের সঙ্গে ইউস্টেশিয়া ভিয়ের একটা সম্পর্ক হয়েছে। ইন বিটুইন সম্পর্কটা যখন একটু টালমাটাল হয়েছিল, তখন থমাসিনের সঙ্গে উইলডেভ বিয়ের কথা বলেছিল, তো ম্যারেজ সার্টিফিকেট পায়নি বলে বিয়ে হয়নি। তো সেদিনই কিন্তু ও একে বিয়ের কথা বললো, আমাদের ইউস্টেশিয়া ভিকে, যে কিন্তু ইউস্টেশিয়ার অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে জীবনে প্যারিসে যাওয়া, ওখানকার বিলাসবহুল বৈভবপূর্ণ জীবনটাকে উপভোগ করা। ইউস্টেশিয়া ভিয়ার জীবনের এটাই লক্ষ্য। অ্যাকচুয়ালি ও কাকে বিয়ে করছে সেটা ওর কাছে বড় ব্যাপার না, ওর কাছে যে ওকে প্যারিসে নিয়ে যাবে তাকে বিয়ে করবে, এটা বড় ব্যাপার। মানে প্যারিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হাজব্যান্ড ইন কেস অফ ইউস্টেশিয়া ভি। প্যারিস যাওয়াটা দরকার, বর যেই হোক, এটা হচ্ছে ওর মোটো জীবনের। তো এরকম একটা সিচুয়েশনে দেখা যাচ্ছে ফেরত আসছে প্যারিস থেকে ফেরত আসছে আমাদের গল্পের মুখ্য চরিত্র ক্লিম ইওব্রাইট, দ্য নেটিভ, রিটার্ন অফ দ্য নেটিভ। সে রিটার্ন করছে আমাদের নেটিভ, এবং তাকে দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম। সে প্যারিসে হীরের কাজ করে। তার পরিচয় পেয়ে ইউস্টেশিয়া বুঝতে পারলো যে যদি আমি এর সঙ্গে সম্পর্কে জড়াই, অবভিয়াসলি প্যারিসে ফেরত যাবে, যখন আমায় নিয়ে যাবে, বিয়ে করে নিয়ে যাবে আমাকে। ফলে আমার জীবনের যা কিছু টার্গেট আছে, শুধুমাত্র একে বিয়ে করতে পারলে সব সর্টেড। একটু গোল্ড ডিগার টাইপের চিন্তাভাবনা ইউস্টেশিয়ার। সেই ফাঁদ পেতে ইউস্টেশিয়া ক্লিমের সঙ্গে দেখা করে একটা প্রেম পরিণয় ইত্যাদি একটা ব্যাপার স্যাপার এগোলো ওদের মধ্যে। ক্লিমের ক্ষেত্রে যেটা হলো কি, ক্লিম কিন্তু প্যারিস থেকে ফিরেছিল, আর প্যারিসে ফিরবে না বলে সে তার প্যারিসের বৈভবপূর্ণ জীবন, হীরের কাজের যে টাকা তো আছে, কিন্তু যে টেনশন, উতার চড়াও যেটাকে বলে, মানে চাপান উতর, সেই সব কিছু আপস অ্যান্ড ডাউনস অফ বিজনেস, এগুলো তাকে আর টানছিল না। ক্লিম একটু সুখ ছেড়ে শান্তি চাইছিল। সেটা কোথায় পাবে? একডন হিতে পাবে, গ্রামে পাবে, যেটা শহরের প্যারিসের বৈভবপূর্ণ জীবনের ওই চাকচিক্যে শান্তি পাওয়া যায় না। রিল্যাক্সেশন কোথায় পাবে? রিল্যাক্সেশন হচ্ছে যেখানে অ্যাম্বিশন কম সেখানে রিল্যাক্সেশন, খুব অ্যাম্বিশন যেখানে, সেখানে রিল্যাক্সেশন পাওয়া যায় না, কারণ সবাই তো ছুটছে, দাঁড়ালেই হেরে যাব। তা এইটা গ্রামে নেই। গ্রামের নিশ্চিন্ত জীবন, ঘড়ির সাথে অত সম্পর্ক নেই, সবসময় ঘড়ি দেখতে হয় না, টাইম মিলিয়ে কাজ করতে হয় না। ও ফিরেছে গ্রামের স্কুল টিচার হয় বলে, প্যারিস আর ফিরবে নাই বলে। আর ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে ইউস্টেশিয়া ভি প্যারিসে যাবে বলে। তাহলে বুঝতে পারছি দুটো মানুষের মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং কোন লেভেলে যেতে পারে। তা যখন প্রেমের কারণটাই ভিন্ন এবং ভুল, প্রেমটাও ভুলই হবে, রেজাল্টটাও ভুল হবে, খুব অবভিয়াস জিনিসটা। এবার ইউস্টেশিয়া ভাবছে ও কবে প্যারিস যাবে, আর ও ভাবছে আমি সুখী এখানে এলাম, আর ইউস্টেশিয়ার মধ্যে একটা সুন্দরী মেয়েকেও পেয়ে গেলাম, আমাকে আমার বিয়ের চিন্তাও থাকলো না, আমি এখানকার স্কুল টিচার হতে পারলে জীবনটা সেটেল হয়ে যায়। ইন বিটুইন ক্লিমের মা ক্লিমকে বারণ করলো যে তুই ওর সঙ্গে ডেট করিস না, মেয়েটি ভালো না। কিছুদিন আগে উইলডেভ ডেমনের সঙ্গে ঘুরতো, ওর এখানে অনেক বদনাম। ছেলে তখন কে আর শোনে মায়ের কথা, সে শুনবে না। তো জোর জার করে ইউস্টেশিয়াকে সে বিয়ে করে ফেললো ক্লিম ইওব্রাইট। প্রথম সেই রেশটা ছিল প্রেমের, এবং তখন অবধি ও কথাটা বলেইনি ইউস্টেশিয়াকে, আর ইউস্টেশিয়ারও জিজ্ঞেস করা হয়নি প্যারিসে যাওয়ার, নিজের মনের মধ্যেই ধরে খুশিতে যে কবে যাব আমরা প্যারিসে। আর ও যাদেও যাবে না সেটাও বলেনি, কারণ ও তো আর জানে না যে আমার সঙ্গে ইউস্টেশিয়ার থাকার কারণ আমার প্যারিস যাওয়া বা আমার প্যারিসের জীবন। ও তো ভেবেছিল ওর জীবন ওকে ভালোবেসে ইউস্টেশিয়া থাকছে। এরকম একটা কনফিউশনের মধ্যে ওদের বিয়ে হয়ে গেল। তো মায়ের বাড়ি ছেড়ে দিল, সে একটা 5 মাইল দূরে একটা ভাড়া নিল, কটেজ টাইপের আর কি। সেখানে শিফট করে গেল নতুন স্বামী স্ত্রী, আমাদের ক্লিম এবং আমাদের ইউস্টেশিয়া ভি। এবার ইন বিটুইন তো ক্লিম চলে আসাতে উইলডেভ ডেমন বুঝে গেছিল যে ওর শেষ, ওর গল্পটা শেষ, কারণ ইউস্টেশিয়া ওকে আর পাত্তা দেয় না। যতক্ষণ ক্লিম ছিল না বাসবনে, তো ও শিয়াল রাজা ছিল আমাদের উইলডেভ, ততদিন ওকে পাত্তা টাত্তা দিত। তো যখন উইলডেভ বুঝতে পারলো ইউস্টেশিয়ার ওকে পাত্তা দিচ্ছে না, সে থমাসিনকে বিয়ে করে নিল। তাহলে আমাদের ক্লিমের মাকে বাদ দাও, বয়স্কা ক্যারেক্টার, এজেড ক্যারেক্টার মা হন। বাকি যে কাপল, তাহলে থমাসিনের সঙ্গে বিয়ে হয়ে গেল উইলডেভের, ক্লিমের সঙ্গে বিয়ে হয়ে গেল ইউস্টেশিয়ার। ডিগোরিভেন একা পড়ে রইল, রং বেচতে লাগলো। ও কিন্তু শেষে ইম্পর্টেন্ট হবে ক্যারেক্টারটা, এখন অবধি ও আউটসাইডার, মানে ও হাতে রইল পেন্সিল টাইপের ক্যারেক্টার, ওর কিছু রোল নেই এখন অবধি। তো দুটো কাপল হয়ে গেল, বিয়ে করে নিল। সমস্যাটা কি হয়, মানে তোমাকে তো যে কোনো ফিল্ম হলে এখানে গল্প শেষ হয়ে যেত, যে দুটো কাপল বিয়ে করে নিয়েছে, সমস্যা শেষ। জীবনে সেখানে সমস্যা শুরু হয় না, জীবনে আসল সমস্যাটা শুরুই হয় সেখান থেকে। এবার সমস্যা শুরু, কী সমস্যা শুরু হলো? উইলডেভের থমাসিনকে ভালো লাগতো না। উইলডেভ অ্যাকচুয়ালি মনে মনে যে প্যাশন, যে স্পার্কটা যেটা হচ্ছিল, যে ইনফ্যাচুয়েশনটা ছিল, সেটা ছিল আমাদের ইউস্টেশিয়ার প্রতি, প্রাক্তন প্রেমিকার প্রতি। আর এদিকে যত দিন যেতে লাগলো ইউস্টেশিয়া ভি ফ্রাস্ট্রেটেড হতে লাগলো যে প্যারিসে কবে যাব, আমি তো প্যারিস যাবো বলে তোমায় বিয়ে করেছি, কারণ প্যারিসটা মুখ্য, তুমি তো গৌণ। এদিকে এর তো প্যারিস যাওয়ার কোনো আর ইচ্ছাই নেই, ও তো যাবে না বলেই এসেছিল ক্লিম, কারণ এটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো সম্পর্কগুলো খারাপ হতে শুরু হলো আস্তে আস্তে।
ক্লিমের সঙ্গে ইউস্টেশিয়ার, থমাসিনের সঙ্গে উইলডেভের। উইলডেভ একটা হোটেল চালাতো, তো উইলডেভ ডেমন যেহেতু হোটেল চালাতো, ওর টাকা পয়সা খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল, কিন্তু আবার একটু বিলাসবহুল জীবন ভালোবাসতো। মানে ওর সঙ্গে ইউস্টেশিয়ার ম্যাচটা তুলনামূলক ভালো। আর ক্লিম আর তো থমাসিন তো হচ্ছে দূর সম্পর্কে ভাই বোন, বুঝতে পারছো তো কেসটা? তা এরা হচ্ছে বৌদি আর নন্দাই। আমাদের ইউস্টেশিয়া ভি আর উইলডেভ ডেমন প্রাক্তন প্রেমিক প্রেমিকা, এখন হয়ে গেছে সম্পর্কের খাতিরে ওর ভাইকে ওর বোনকে বিয়ে করেছে। কিন্তু হলো কি, কিছুদিন পর বিয়ের মোহটা কেটে গেল ইউস্টেশিয়া। সে বুঝতে পারলো যে ভালো কিছু তো হচ্ছে না, উল্টে এভাবেই কাটছে, মানে আমার লাইফটা শেষ হয়ে গেল, এরকম একটা ফিল থেকে তার বিয়ের মোহ কেটে গেল। আর তো উইলডেভ তো এমনি ইউস্টেশিয়ার প্রতি একটা মানে ভালোবাসায় সফট কর্নার ছিলই তার। দুজনের আবার দেখা হলো একদিন দুপুরবেলা, খুব আগস্ট মাসের গরমের রোদ তপ্ত একটা দুপুর। উইলডেভ ভাবলো, উইলডেভের ততদিনে বংশ পরম্পরায় মানে সম্পত্তি টম্পত্তি এসব করে বেশ কিছু বিক্রি হয়ে অনেক টাকা হাতে এসছে। উইলডেভ ভাবলো ধুর আর ভালো লাগছে না, থমাসিনের সঙ্গে গিয়ে প্রপোজাল দিই ইউস্টেশিয়াকে আবার আমার সঙ্গে থাকবে কিনা, কারণ ক্লিমের সঙ্গে সুখী নেই সেটা উইলডেভ জানতো। ছোটো জায়গা, সবাই সবারটাই খোঁজ রাখে। তো দুপুরবেলা চলে গেল উইলডেভ ইউস্টেশিয়া ভিয়ের বাড়িতে, মানে অ্যাকচুয়ালি ক্লিমের বাড়িতে, ওই খামার বাড়িতে। ক্লিম তখন ঘুমাচ্ছে। আর ক্লিম ততদিন স্কুল মাস্টারের কাজ তো পাইনি, উল্টে গভীর রাত অব্দি পড়াশোনা করে টোরে চোখগুলো 12টা বেজে গেছে ক্লিমের, কারণ তখন ইলেকট্রিসিটি নেই, বুঝতে হবে। তো ক্লিমের চোখ খারাপ প্রায় হয়ে এসছে, এবং ক্লিম তখন জঙ্গল কাটার চাকরি নিয়েছে তার, যেটা ইউস্টেশিয়ার আরও ক্লিমকে অপছন্দ করার কারণ। যে প্যারিসের হিরে ব্যবসায়ীকে বিয়ে করব, সেটা হয়ে গেল এখন সেই ডেলি লেবারকে বিয়ে করা। এটা আমার কি হলো আমার লাইফে? এটা ইউস্টেশিয়া ভাবছে, নভেলে আছে, আমি বলছি না, ডোন্ট গেট মি রং। তো এরকমভাবে ইউস্টেশিয়ার একটা যেটা হলো কি, বিয়ের প্রতি আর বিশেষত ক্লিমের প্রতি একটা বিতৃষ্ণা চলে এলো। সেই জায়গাতে উইলডেভ ডেমন খুব ইজিলি আবার এন্ট্রি নিল, ওল্ড লাভার রি এন্ট্রি করছে ইউস্টেশিয়ার লাইফে। ঘুমাচ্ছে হচ্ছে ক্লিম দুপুরবেলা, ক্লিমিও ব্রাইট, এবং উইলডেভকে ঘরে ডাকলো ইউস্টেশিয়া ভি, তারা ভিতরের ঘরে গল্প করছিল। ঘটনাচক্রে বিয়ে হয়েছে এতদিন পর, ওর মা মানে হচ্ছে ক্লিমের মা, সে তো একা থাকতো, কারণ ছেলে তো মাকে ছেড়ে চলে গেছে বিয়ে করে। তোর মা রিকনসাইল করার জন্য, মিলমিশ করে নেওয়ার জন্য সেদিন হেঁটে হেঁটে গেল ক্লিমের বাড়িতে, যেখানে ক্লিম আর ইউস্টেশিয়া থাকতো। ঘরে তখন অলরেডি ইউস্টেশিয়ার সঙ্গে উইলডেভ বর্তমান আর ক্লিম ঘুমাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে মা দরজা ঠকঠক ঠকঠক করলো। এবার ইউস্টেশিয়া তো দরজা খুলতে পারছে না, কারণ ঘরে প্রাক্তন প্রেমিক আছে উইলডেভ ডেমন, আর ক্লিম জানেই না মা এসছে। এরম একটা সিচুয়েশনে একটা টেলিপ্যাথি হলো। ঘুমের মধ্যেই মাকে ভীষণ মিস করতে লাগলো ক্লিম, এবং সে মিস করে ঘুমের মধ্যেই মা মা করে ডাকতে লাগলো। পিছনের ঘর থেকে ইউস্টেশিয়া ভাবলো ক্লিম হয়তো উঠে পড়েছে, মা এসছে দেখেছে, ওই দরজা খুলবে। সে ততক্ষণও উইলডেভ ডেমনকে দরজা খোলার আগে পিছনের দরজাতে গার্ডেন দিয়ে বার করে দিয়েছে, দিয়ে নিজে আর ঢোকেনি, যে ক্লিম উঠে গেছে, ওর মা এসছে, ও দরজা খুলবে। ক্লিম ঘুমিয়ে করেছিল, ক্লিম আর দরজা খুললো না, সে জানতেই পারলো না মা সত্যিই এসছিলেন। ইউস্টেশিয়া ভাবলো ছেলে দরজা খুলবে, আমাকে বিয়ে করেছে বলে শাশুড়ি আমার সঙ্গে সংসারে থাকেনি, আমি কেন খুলবো, শাশুড়িকে দেখতে পারে না। সে আর দরজা খুললো না, সে প্রাক্তন প্রেমিককে বের করতে ব্যস্ত ছিল বাড়ি থেকে। আর মাঝখান দিয়ে হলো কি, ক্লিমও দরজা খুললো না, সে তো ঘুমিয়ে ঘুমিয়ে মা করছিল। আর মা বাইরে থেকে কি ভাবলো, ছেলে ঘরে আছে, ছেলের বউ ঘরে আছে, ভিতর থেকে দরজা দেওয়া আছে, এতবার ডাকলাম, ইচ্ছা করে কেউ দরজা খুললো না, আমায় ঢুকতে দিল না আমার ছেলে। খুব অপমানিত হয়ে ভাঙা হৃদয় নিয়ে সে ওই রোদের মধ্যে, মা ফিরছিল, সেই রোদে একটা সেই লু মতো লেগে যাবে, আর জঙ্গলের কাছ থেকে একটা সাপ এসে কামড়ে দেবে উল্টে পায়ের মধ্যে। একে তো রোদে শরীর খারাপ হওয়ার জোগাড়, তার মধ্যে সাপের কামড়। তো মা ছটফট করতে 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 মরে গেল, জঙ্গলে মরে পড়ে থাকলো। বিকেলবেলা হলো, ঘুম ভাঙলো ক্লিমের, সে ভাবলো একটুখানি ঘুরে আসি। সে বেরিয়ে ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, নিজের মাকে মরে পড়ে থাকতে দেখলো রাস্তায়। হাসপাতাল যা করার করলো, কিছু লাভ হলো না, মরে গেল। এবং ক্লিম কোথাও বুঝতে পারলো মা এই জঙ্গলে পড়ে আছে, মানে মা আমার বাড়ির দিকেই গেছিলো। সেই জন্য তার নিজেকে আরও দায়ী মনে হলো, তার নিজের শরীর খারাপ হয়ে গেল, মানে আত্ম অভিযোগে সে নিজেকে আরও সেই বিদগ্ধ হয়ে গেল, নিজেকে সেই জ্বলে পুড়ে গেল, আমার জন্য আমার মা মরে গেল ক্লিমের। এর মধ্যে কি হলো, ক্লিম তো একে অসুস্থ ছিল, এবং কোথাও গিয়ে ইউস্টেশিয়াও খুব অপরাধী একটা বোধ করছিল নিজেকে, যে কোথাও দরজাটা বোধহয় খুলে দিলে ভালো হতো, শাশুড়ি মরতো না তাহলে অ্যাটলিস্ট। এবার পাড়ার একটি ছেলে, ঠিক আছে, মানে সে কি করলো, সে কিন্তু পুরো ব্যাপারটা জানলা দিয়ে দেখেছিল, বাচ্চা ছেলে। সে ক্লিমকে এসে সবটা বলে দিল যে আঙ্কেল, যেদিন তোমার মা মরে যায় সেদিন তোমার মা তো তোমার বাড়িতে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে দরজা নক করছিল, তুমি তো দরজাই খোলোনি। তো ক্লিমের ভীষণ আরও সেই গোদের উপর বিস্ফোরা যাকে বলে বাংলায়, সেরকম একটা অবস্থা হবে কথাটা শুনে, যে তাহলে মা সত্যি এসেছিল, দরজা খুলিনি, আমি তো ঘুমাচ্ছিলাম, তার মানে দরজা খুলিনি, আমার বউ তো জেগেছিল, তাহলে ইচ্ছা করে দরজা খুলিনি, মাকে তাড়িয়ে দিয়েছো। এর উপর আসল যে বড় মানে আঘাতটা এখনও বাকি ছিল ক্লিমের, সেটা বাচ্চাটা পরের তথ্যে দিল। কি বলল সে, মানে এই বাচ্চাগুলোই বড় হয়ে এখন রিপোর্টার হয়,
সে কি বললো যে তোমার মা আসার আগে তো উইলডেভ ডেমনও এসেছিল, সে তো বাড়ির ভিতরেই ছিল তোমাদের, সে তো ঢুকেছিল বাড়ির মধ্যে। তোমার মা যখন এসেছিল তখন তার দরজা খোলা হয়নি, তোমার মা বাইরে থেকে চলে গেছিলো। তো ক্লিমের এটুকুই বাকি ছিল শোনা জীবনে, একদম কর্ণ সার্থক হয়ে গেল শুনে। ক্লিমের কাছে কি বার্তাটা পৌঁছালো যে আমি কাজবাজ করে এসে ঘরে ঘুমাচ্ছিলাম, জঙ্গল কাটার কাজ ওই গরমে রোদের মধ্যে খুব কষ্টকর, তো কষ্টকর কাজ যে যত করে পজিটিভ কি তার ঘুম তত ভালো হয়, ফিজিক্যাল খাটনি যার যত হয়। তো সে ভাবছে আমি ঘুমাচ্ছি, আমার প্রেমিক মানে প্রাক্তন প্রেমিককে আমার বউ ঘরে এন্ট্রি দিয়ে তারা সময় কাটাচ্ছিল, আর আমার মা এসে যখন ডাকছিল আমার মা দরজা খোলেনি, সে প্রেমিক নিয়ে ব্যস্ত ছিল। তা এই যে মেসেজটা যায় ক্লিমের কাছে, মাতৃহারা সদ্য মাতৃ বিয়োগান্ত ক্লিমের কাছে, সে সেটা সহ্য করতে পারে না। সে বাড়িতে গিয়ে তার একটা বিস্ফোরণ হয়, কার উপর? অবভিয়াসলি ইউস্টেশিয়া ভিয়ের ওপর। সে পুরোপুরি তাকে অ্যাডাল্ট্রি এবং তার মায়ের মানে পরকীয়া এবং মায়ের মৃত্যুর জন্য মার্ডারার হিসেবে চার্জ করে এবং ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। এবং ইউস্টেশিয়ার মধ্যেও অনেক দিনের জমা রাগ ছিল, সে প্যারিসগামী ক্লিমকে বিয়ে করেছিল, জঙ্গল কাটারু ক্লিমকে নয়। তারও সেই বিস্ফোরণটা হলো যে তোমাকে বিয়ে করে লাইফটা আমি নষ্ট করে ফেলেছি। তো এরম একটা ঝগড়া অশান্তির আবহে এ বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের ইউস্টেশিয়া ভি তার দাদুর বাড়িতে থাকতো, দাদুর বাড়িতে চলে গেল। বাড়িতে ছেড়ে চলে গেল, কিন্তু ক্লিমকে ছেড়ে যেতে পারলো না। তার মনের মধ্যে ক্লিমের জন্য ভীষণভাবে একটা গিল্ট ফিলিং হতে লাগলো, কারণ মনে মনে ইউস্টেশিয়াও কোথাও জানি মৃত্যুর জন্য ও কোথাও গিয়ে একটা দায়ী। আর ক্লিম ঘুমাচ্ছিল, ওর কোনো রোল নেই, কিন্তু ইউস্টেশিয়া যেন ও চাইলে দরজাটা খুলতে পারতো, শুধুমাত্র উইলডেভের সঙ্গে সময় কাটাচ্ছিল বলে ও দরজাটা খোলেনি। সেই যে একটা গিল্ট ফিলিং ইউস্টেশিয়াকে কুড়ে কুড়ে খেতে লাগলো, এবং ও আশা করতে লাগলো ক্লিম নিশ্চয়ই সব মিটিয়ে নেবে, ক্লিম এসে ওর সঙ্গে আবার সংসার শুরু করবে বা ক্লিম ওকে নিয়ে যাবে, ক্ষমা চাইবে, যা ভালো মন্দ একটা কিছু রিকনসিলেশন হবে ওদের মধ্যে। সেরকম কিছু ঘটলো না, একটা সার্টেন টাইম অবধি ঘটলো না। এদিকে গল্পে উইলডেভ ডেমন যে, তো সে কী করবে, তার আর থমাসিনকে আর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, ইউস্টেশিয়াকে ভীষণ মিস করছে। কারণ সেই দিন যে সেই ঘর থেকে বেরিয়ে গেল, শাশুড়ি যেদিন মারা গেল, তারপর থেকে ইউস্টেশিয়ার সঙ্গে দেখা করা হয়নি। এই ওর মা মারা গেছে ক্লিমের এই সূত্রে ব্যাপার গন্ডগোল বেঁধে গেছে। তো এরম একটা সিচুয়েশনে উইলডেভ ডেমন ঠিক করলো, ধুর যা হয় হবে, টাকা পয়সা তো ভালোই পেয়ে গেছে উত্তরাধিকার সূত্রে, তা এবার আমি ও যে লাইফটা চায়, এতদিন ধরে আমার থেকে যে লাইফটা চেয়েছিল ইউস্টেশিয়া, ওকে ওই লাইফটা দিই, প্যারিসে যাওয়ার প্রপোজাল দিই। তো সেদিনই দেখা করলো ওরা, 1 বছর হয়ে গেছে ঠিক। আবার 1 বছর পর গাই ফক্স নাইটই ছিল সেদিন, গাই ফক্স নাইটে শুরু হচ্ছে, গাই ফক্স নাইট 1 বছর পর ইউস্টেশিয়া ভিয়ের সঙ্গে দেখা করলো লুকিয়ে চুরিয়ে কোনোভাবে। উইলডেভ ডেমন গিয়ে বললো যে আমি তোমায় প্যারিসে নিয়ে যেতে চাই, প্যারিসে গিয়ে চলো আমরা বিয়ে করবো, রাজি আছো? এবার ইউস্টেশিয়া ভি লোভি ছিল কিন্তু বোকা ছিল না, সে খুব ভালো করে জানতো যে যদি আমি ওর সঙ্গে প্যারিস যাই উইলডেভের সঙ্গে, তাহলে আমার পরিচয় হবে কিন্তু মিস্ট্রেসের, কখনোই ওয়াইফের নয়, কারণ হি অলরেডি হ্যাজ হিজ ওয়াইফ থমাসিন, যে অলরেডি ওর ননদ হয়, মানে ক্লিমের বোন হয়। তো সেইটাকে ভেবে ও ভাবলো যাবে কি যাবে না, কথা দিতে পারলো না। শুধু বললো যদি যাই আমি তোমাকে আজ রাতে সিগন্যাল দেবো, আর যদি সিগন্যালটা পেয়ে যাও তাহলে আমি যাবো, আর যদি না পাও তাহলে যাবো না, আমি এখনই কথা দিতে পারছি না। ইউস্টেশিয়া ঝুলিয়ে রাখলো। এই মাঝখানে কী হলো, ক্লিমের চিত্ত পরিবর্তন হলো। ক্লিম মনে করলো মা তো যা হওয়ার হয়েই গেছে, মা চলেই গেছে, ইউস্টেশিয়াকেও ভালোবেসে বিয়ে করেছি, ওরকম এতদিন আলাদা আছি, একটা ব্যবস্থা করা যাক, যা হয়েছে মিলমিশ করে নিই, ঠিক আছে। তো প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী পুরুষকে ক্ষমা চাইতে হয়, তো এক্ষেত্রেও তাই হলো। সে ক্ষমা চেয়ে চিঠি লিখলো তার ওয়াইফকে যে চলো মিলমিশ করে নিই। দাদুর হাতে চিঠিটা গেল, ইউস্টেশিয়ার দাদুর হাতে। সেই ইউস্টেশিয়াকে যখন চিঠিটা রাত্রিবেলা দিচ্ছে তখন অলরেডি লেট হয়ে গেছে, কারণ ইউস্টেশিয়া ততক্ষণে মনস্থির করে নিয়েছে যে ক্লিমের সঙ্গে এই একডন হিটে আর থাকবো না, অনেক হয়েছে। তো এর অফারটা খারাপ না, আমি তো এটাই চেয়েছিলাম, যে আমার কাছে তো পুরুষটা ম্যাটার করেনি, প্যারিসটা ম্যাটার করেছে। তো এবার প্যারিস আমায় ডাকছে, প্যারিসগামী পুরুষ ডাকছে, তা যে পুরুষ প্যারিস নিয়ে যাবে আমি তার। তো ক্লিম সেটা কোনোদিনই নিয়ে যাবে না, সেটা বুঝে গেছে, এতদিনে স্বপ্নভঙ্গ হওয়া ইউস্টেশিয়া ভি। তো উইলডেভের কাছে যে ওর সঙ্গে তো একদিন আমি একটা বিয়ের আগে অবধি একটা বড় সময় অবধি প্রেমে ছিলামই, তো ওর সঙ্গে যেতে অসুবিধা কিছু নেই, পরিচয় যা হবে হবে, প্যারিসেই যাব। তো সে ততক্ষণে সিগন্যাল দিয়ে দিয়েছে যে রাত্রির বেলা আমরা আজকেই বেরিয়ে যাব, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। চিঠিটা যখন পেলো অলরেডি লেট হয়ে গেছে, সে কারণ উইলডেভের সঙ্গে কমিটমেন্ট একটা হয়ে গেছে ততক্ষণে ইউস্টেশিয়া ভির। এদিকে ক্লিম আশা করে আছে চিঠি পড়ে ফেরত আসবে বউ, এরম তো কিছু হলোই না। মাঝখানে যেটা হলো সেদিন দুর্যোগ হলো, প্রচুর ঝড় বৃষ্টি, একটা প্রাকৃতিক দুর্যোগ সন্ধ্যে থেকে দেখা দিল, এবং যত সময় গেল বাড়লো। সেই ঝড় বৃষ্টির মধ্যে পূর্ব নির্ধারিত সময় এবং যে স্থানে উইলডেভ ডেমন এক্কা গাড়িতে অপেক্ষা করতে লাগলো ইউস্টেশিয়া আসবে বলে।
থমাসিনের সন্দেহ হলো উইলডেভ ডেমনের গোছগাছ করা দেখে, যে বৃষ্টির মধ্যে এত জামা কাপড় সুটকেস অ্যাটার্জি নিয়ে কোথায় যাচ্ছে আমার বর। থমাসিন বুঝতে পারলো যে ডালের মধ্যে কালো নয়, পুরো ডালটাই এখানে কালো, বর পালাচ্ছে। থমাসিন এবার কী করবে, একা তো আটকাতে পারবে না, সে ধাওয়া করলো যে বর কোথায় যাচ্ছে, এবং ধাওয়া করতে গিয়ে সে ঠিক করলো ক্লিমকে খবর পাঠাবে। ঠিক আছে, ক্লিমকে খবর পাঠালো সে, এবং নিজেও খুঁজতে লাগলো ক্লিমকে খবর পাঠিয়ে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার ক্লিম স্বাভাবিকভাবেই তার মানে স্ত্রীকে তাকে বাইরে খুঁজতে হবে, যেহেতু সে তার বাড়ির বাসিন্দা নয়, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে গেছে। তো থমাসিন খুঁজছে নিজের স্বামীকে, উইলডেভকে। ক্লিম খুঁজতে বেরোলো ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিজের ওয়াইফ ইউস্টেশিয়াকে। আর থমাসিনের সঙ্গে রাস্তায় সেই ডিগোরিভেনের দেখা হলো 1 বছর আগে গাই ফক্স নাইটে। থমাসিনকে উইলডেভ বিয়ে করেনি বলে ডিগোরিভেন এক্কা গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিল। ঠিক 1 বছর পর গাই ফক্সের রাতে উইলডেভ থমাসিনকে বিয়ে করে ছেড়ে দিয়েছে বলে খুঁজতে বেরিয়েছে সেই ডিগোরির সঙ্গে দেখা। জীবনের একটা অদ্ভুত সাইকেল, একটা সার্কেল কমপ্লিট হলো, যেন বৃত্ত সম্পূর্ণ হলো। তো সেদিনও তো সে তাকে গাড়িতে বসালো, মনে মনে তো ভালোবাসাটা আজও আছে থমাসিনের প্রতি ডিগোরিভেনের। তারা খুঁজতে লাগলো, এবং হঠাৎ করে ইউস্টেশিয়া ভি ওই ঝড় বৃষ্টির রাতে সেই ওখানে একটা প্রবাহমান নদী ছিল, জলপ্রপাত বলতে পারি, সেখানে স্লিপ করে পড়ে গেল আসতে গিয়ে, এবং বিরাট একটা করে আর্তনাদ করলো, চিৎকার করলো। শি স্ক্রিমড আ লাউড স্ক্রিম, অ্যাকচুয়ালি শি গেভ আ লাউড স্ক্রিম। সেই আওয়াজটা, আর্তনাদটা ইউস্টেশিয়ার কানে গিয়ে পৌঁছালো ক্লিমের, যে ছুটে ছুটে ওদিকেই আসছিল, আর একই সঙ্গে কানে গিয়ে পৌঁছালো এক্কা গাড়ি নিয়ে পালাবার জন্য অপেক্ষারত প্রেমিক উইলডেভ ডেমনের। তারা দুজনেই বুঝলো যে ওই জলপ্রপাত যে ধারা সেখানে পড়ে গেছে, আমাদের যে প্রবাহমান নদী, যেটা অ্যাকচুয়ালি ঠিক জলপ্রপাত ঠিক না, তো ঝড় বৃষ্টির রাতে, ওরকম দুর্যোগপূর্ণ রাতে ইউস্টেশিয়া ভি পড়ে গেছে। এবং উইলডেভ নিজের গায়ের ওভারকোটটা না খুলেই ঝাঁপ দিয়ে দিল সেই জলের মধ্যে, নদীর খরস্রোতার প্রবাহে, ইউস্টেশিয়া ভিকে বাঁচাবে বলে। তাহলে কোথাও উইলডেভ কিন্তু মনে মনে ইউস্টেশিয়াকে ভালোবাসতো, সেটা বোঝা যায়। কারণ একটা মানুষকে বাঁচাবার জন্য কেউ যখন নিজের জীবনটা বাজিয়ে রেখে দেয়, তাহলে সেটা পুরোটা, দ্যাট কান্ট বি ফ্লুক। লাইফ কখনো ফ্লুক হতে পারে না কারোর। আর ক্লিমও বাঁচাবে বলে জলে নেমে পড়লো, তবে ক্লিম একটু কসাসলি নামলো, আর উইলডেভ তো জাস্ট একদম ঝাঁপিয়ে পড়েছে। তো ভেসে প্রায় চলেই যাচ্ছিল, ওই সময় ডিগোরিভেন আর থমাসিন এসে হাজির। ডিগোরিভেন নিজেও জলে নেমে কোনো রকমে ক্লিমের হাতটা ধরে ক্লিমকে বাঁচিয়ে নিল, কারণ ওখান থেকে বাঁচার কোনো অবভিয়াস উপায় ছিল না। তো ক্লিমকে কোনোভাবে হাতটা টেনে ধরে ডিগোরিভেন বাঁচালো। এরা দুজন কিন্তু সেই নদী প্রবাহে ভেসে গেল, ইউস্টেশিয়া ভি এবং উইলডেভ ডেমন। তারা আর ফিরল না, তারা জাস্ট মরে গেল। তো তাদের একসঙ্গে প্যারিসে গিয়ে বাঁচার হলো না, কিন্তু একসঙ্গে মরা হলো। অদ্ভুত একটা সমাপতন। মানে সামাজিক সম্পর্কে বলতে গেলে তারা বৌদি আর নন্দাই, বাঙালি সম্পর্কে, কিন্তু প্রেমের সম্পর্কটা কোথাও তার থেকে অনেক গভীর হয়ে গেছিলো তাদের মধ্যে। যদিও পরকীয়া ছিল সামাজিক দৃষ্টিতে, কিন্তু কোথাও দুজন দুজনের জন্য, কিন্তু এখানে একজন আর একজনকে বাঁচাবার জন্য ফাইনালি কেউ কাউকে বাঁচাতে পারলো না। দে জাস্ট গন এভার অ্যান্ড ফর এভার। বেঁচে থাকলো কারা? তাহলে আমাদের একজন ক্লিমের মা আগেই মারা গেছেন, উইলডেভ ডেমন আর ইউস্টেশিয়া ভি মারা গেল। তাহলে বেঁচে থাকলো 3 জন, 2 জন পুরুষ 1 জন নারী। মেন ক্যারেক্টারের মধ্যে নারী হচ্ছে থমাসিন বেঁচে থাকলো, ডিগোরিভেন বেঁচে থাকলো, তার দাদা মানে থমাসিনের দূর সম্পর্কের দাদা ক্লিম বেঁচে থাকলো। তো কিন্তু বেঁচে তো থাকলো, কিন্তু ক্লিম নিজেকে নিজের স্ত্রীর মৃত্যু, মায়ের মৃত্যু সব কিছু দায় নিজের উপর চাপিয়ে নিল। ক্লিম খুব সেন্সিটিভ ক্যারেক্টার। আমাদের যে মানে টাইটিউলার চরিত্র, যেটা টিটিউলার চরিত্র মানে যাকে আমরা নাম চরিত্র বলি টাইটেলে, রিটার্ন অফ দ্য নেটিভ যে আমাদের ক্লিমি ওব্রাইট, ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল। তো এই পৃথিবীতে খুব ইমোশনাল মানুষদের যা হয়, ক্লিমের সঙ্গে তাই হলো। ভীষণভাবে আঘাত পেল। স্ত্রীর মৃত্যুর জন্য তার মনে হলো সে দায়ী, সে সুখী করতে পারিনি বলে উইলডেভের সঙ্গে চলে গেছিল, মরে গেল। ও নিজেকে দায়ী করলো, বাঁচাতে পারিনি বলে। ওকে জলে যদি নেমেও আগে বাঁচাতে পারতো তাহলে হয়তো বেঁচে যেত বউ, এটা ভাবলো। মাকেও, ও সেদিন ঘুমাচ্ছিল, কেন ঘুমটা ওর ভাঙা উচিত ছিল, তাহলে মাকে বাঁচাতে পারতো। মা বউয়ের মৃত্যুর দায় নিয়ে সে হয়ে গেল সন্ন্যাসী, ক্রিশ্চিয়ান রিলিজিয়ান প্রিচার হয়ে গেল, ধর্ম প্রচারক, সন্ন্যাসী। এমনি চোখ গেছিল, সে অন্ধ সন্ন্যাসী হয়ে গেল। তার জীবনটা ঈশ্বরের আশ্রয়ে ক্লিম শেষ জীবনটা কাটিয়ে দিল। এন্ডিংটা এখানেই হচ্ছে। ডিগোরিভেন প্রপোজাল দিল থমাসিন ইওব্রাইটকে বিয়ে করার জন্য। সেই প্রপোজ করেছিল প্রায় 3-3.5 বছর আগে এতদিনে। তার মধ্যে থমাসিনের বিয়ে হয়েছে। আর ভালো কথা, থমাসিনের সঙ্গে কিন্তু উইলডেভ ডেমনের একটা ছোট্ট মেয়েও ছিল, বাচ্চা সদ্যজাত। তো মেয়েটি তো জন্মেই বাবাকে হারালো। উইলডেভ এদিকে মেয়ে ছেড়ে, বউ ছেড়ে তো ইউস্টেশিয়ার জন্য জলে পড়ে মরে গেল। তো তারপর যেটা হলো কি, থমাসিন বিয়ে করলো ডিগোরিকে। এবার আর থমাসিন না করলো না, ফেরালো না, কারণ সে জানতো ডিগোরিভেন মানুষ ভালো,
আর ডিগো রিভেন ততদিন অনেক আর্থিক উন্নতি করেছে, মাটির রঙের ব্যবসা ছেড়ে সে তখন ডেয়ারি শিল্পের মানে দুধের ব্যবসা করে, লাভটা হয় ভালো। তো ডিগো রিভেন আর থমাসিনের মেয়ে, উইলডেভ আর থমাসিনের মেয়ে ডিগো রিভেনের সঙ্গে সুন্দরভাবে থেকে গেল হ্যাপিলি এভার আফটার। ক্লিম একা হয়ে গেল, আমাদের যে নেটিভ একা রয়ে গেল, সে ধর্মপ্রচারক হয়ে মানুষের সান্নিধ্য, মানুষের প্রেম, মানুষের সংসর্গ তাকে যে সুখটা দিতে পারলো না, সেই ঈশ্বরের আশ্রয় সেই সুখটা খুঁজলো। ক্লিম হয়ে গেল ধর্মপ্রচারক, থমাসিন আর ডিগোরি শেষ অবধি এই গল্পেতে বেঁচে থাকা একমাত্র হ্যাপিলি লিভিং সাকসেসফুল কাপল হিসেবে থেকে গেল, বাকিরা কিন্তু সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাহলে থমাস হার্ডির নভেলগুলোতে আমরা এই ফ্র্যাগ্রেন্সটাই পাই, সবসময় এই ফ্লেভারটাই পাই। বিচ্ছেদ, বিরহ, জীবনের ঘাত প্রতিঘাত, ওঠানামা, বিজয়ী সেই হয় থমাস হার্ডির সব নভেলে যে ওয়েট করেছিল। ডিগো রিভেন ওয়েট করেছিল, সে বিজয়ী হলো। কারণ পেশেন্স ইজ দ্য কি ইন লাইফ। জীবনে যেতে সে যার পেশেন্স আছে, যার পেশেন্স নেই সে সাময়িক জেতে কিন্তু লং টার্ম জিততে পারে না। থমাস হার্ডি সবসময় এই মেসেজটা দেয়। উইলডেভ ডেমন লং টার্ম জিততে পারেনি, ইউস্টেশিয়া জিততে পারেনি, ক্লিম জিততে পারেনি, কারণ তারা যেটা চেয়েছিল সঙ্গে সঙ্গে চেয়েছিল এবং সেটার পিছনেই তারা জীবনটা উৎসর্গ করতে রাজি হয়েছিল। কিন্তু ডিগো রিভেন অপেক্ষায় জীবন উৎসর্গ করতে রাজি হয়েছিল, ফলে তার অপেক্ষা ফল পেয়েছিল। এখানে শেষ হয়ে যাচ্ছে রিটার্ন অফ দ্য নেটিভ। খুব পছন্দের একটা নভেল, খুব ভালো একটা নভেল, যেখানে একটু ম্যাচিউরিটি না থাকলে এই নভেলটাকে সেন্স করা যায় না। যেখানে তুমি অনেক কিছু আছে এই নভেলটা থেকে, অনেক কিছু ওঠা পড়া, জীবনের ঘাত প্রতিঘাত, কিছুই যে ফাইনাল নয়, জীবন যে অনিশ্চিত, কোনো কিছু পেয়ে যাওয়া মানেই সেটা ফাইনাল নয়, কোনো কিছু হারানো মানেও সেটা ফাইনাল নয়। লাইফ ক্যান চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট, এনি টাইম, এই সেন্সটা আমরা এখানে পাই। তো এখানে শেষ হচ্ছে নভেলটা। ওভারঅল পুরোটা বাংলায় আলোচনা করলাম। তোমাদের যাদের সিলেবাসে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে আছে, আশা করি এই গল্পটা তোমাদেরকে কিছুটা হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কারো যারা গল্প শুনতে ভালোবাসে শেয়ার করে দিতে পারো কেউ চাইলে। যদি এরম গল্প আরও চাও, এরম ভিডিও আরও চাও, কমেন্ট করবে, জানাবে, সেটা আমি তাহলে আরও এইরকম সিলেবাসের গল্পগুলো বাংলা আরও বলতে এনকারেজ যদি তোমরা করো আমি বলবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।